আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আপনারা যুগ যুগ ধরে দেখেছেন মানুষ রাজনীতি করেছে, এমপির ভোট হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, এমপিরা আসতেন রাস্তা রাস্তায়, ওনারা মাইকিং করতেন, বক্তৃতা করতেন হাটে বাজারে, কিন্তু আমরা চলে আসলাম আপনাদের উঠানে, আমরা চলে আসলাম আপনাদের ঘরের মধ্যে, আমরা চলে আসলাম আপনাদের হাতের কাছে। আপনারা ইচ্ছা করলেই যে কোনো প্রশ্ন করতে পারেন, যে কোনো কথা বলতে পারেন। এটা আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশ। তারেক রহমান যেটা চাচ্ছেন যে আমরা সারা জীবন রাজনীতি করলাম, 54 বছর রাজনীতি করলাম, প্রত্যেকবারে আন্দোলন সংগ্রাম করে সরকার পরিবর্তন করতে হয়, কিন্তু এই দেশের গরিব মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না, এদেশের মহিলাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না, এদেশের মা বোনদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না, বরং দিন দিন আমার মা বোনরা নিগৃহীত হচ্ছে, কষ্ট পাচ্ছে, অসম্মানিত হচ্ছে। আমরা সরকারের থেকে বারবার বলি আমার মা বোনদেরকে মর্যাদা আরো উপরে নিয়ে যেতে হবে, মা বোনদেরকে সম্মান করতে হবে, কিন্তু এটা কাগজে কলমে, বাস্তবে কিন্তু মা বোনদের সেই কাঙ্ক্ষিত সম্মান আসে নাই। কিন্তু আজও মা বোনরা, আজ যে ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দিয়ে দিতে হয়, একটা মেয়ে যখন 12 বছর 14 বছর 16 বছর বয়স হয়, তখন বাবা মা দুইজনেই চিন্তিত হয়ে পড়ে, মনে করে এই মেয়েটাকে যদি আমি বিয়ে দিয়ে দিই, একটা ভালো পাত্রের হাতে দিতে পারি, ওনার দৃষ্টিতে যেটা ভালো উনি সেটা করে ফেলেন। কিন্তু সময়ের পরিবর্তন দেখা যায় আমার সেই ছোট্ট মেয়েটি তার সারা জীবনই কষ্টের মধ্যে বাবা মাই আমরা ঢুকিয়ে দিই। কিন্তু কেন? যদি আমার মেয়ের নিশ্চয়তা হতো, আমার মেয়েকে যদি আমি পড়াতে পারতাম, আমার মেয়েদেরকে মেট্রিক পাস করাতে পারতাম, আইএ পাস করাতে পারতাম, বিএ পাস করাতে পারতাম, আমার মেয়েটা বুঝতে পারতো তার আগামী দিন। সেই মেয়েটা যদি একটা ছোট্ট চাকরি পেত, একটা পিয়নের চাকরি পারতো, তাহলে তার কিন্তু মর্যাদা বেড়ে যেত। সেই মেয়েটা তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারতো, তার সন্তানের সিদ্ধান্ত নিতে পারতো, তার স্বামীর সিদ্ধান্ত নিতে পারতো, তার যে পরিবারের সিদ্ধান্ত নিতে পারতো। সেই কারণে আমার নেতা তারেক রহমান বললেন এই আগামীর বাংলাদেশে আমরা কিন্তু আমার মা বোনদেরকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে চাই, সেখানে আমাদের মা বোনেরা তাদের শিক্ষা, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি, তাদের বিবেচনা দিয়ে ওনারাই যেন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আগামীর বাংলাদেশে। প্রিয় মা বোনেরা, আপনাদের নিশ্চয় মনে আছে আজ থেকে 1 বছর পূর্ব আমরা কিন্তু নিজের বাড়িতে মিটিং করতে পারি নাই, আমরা কথা বলতে পারি নাই। 17 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আমাদের গরিব মানুষের আছে কি? মা বোনেরা আপনারা বলেন তো, গরিব মানুষের কোনো পাওয়ার আছে? আমাদের গ্রামের মানুষের কোনো পাওয়ার আছে? আমাদের কোনো পাওয়ার নাই। পাওয়ার হলো শুধু একটা, যদি ভোটের দিন আমার ভোটটা আমি দিতে পারি, ভোটের দিন যদি আমার অধিকার, এই যে ভোটের অধিকার, আমার পছন্দের লোককে যদি আমি ভোট দিতে পারি। গত 17 বছর সেই ভোটটাও আমরা দিতে পারি নাই। কিন্তু আজকে ছাত্র জনতার বুকের রক্ত দিয়ে আপনাদের মতোই, এই আপনাদের মতো মা বোনেরাই বিধবা হয়েছেন, সন্তান হারিয়েছেন, কত সন্তান অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। এখনো 14,000 আমাদের ভাইরা, আমাদের বাবারা হসপিটালে আছেন। হাজার হাজার ছেলের ভাইয়ের রক্তের বিনিময়ে আজকে কিন্তু আমরা কথা বলার সুযোগ পেয়েছি। কিন্তু একটু ভাবেন তো, আপনারা তো মা, আপনারা তো বোন, একটু ভাবেন তো, যে মা তার সন্তান হারিয়েছে, যে বোনটা বিধবা হয়েছে, যে ভাইটা মারা গেছে, তার এরকম একটা বাচ্চা। আমি এরকমও অনেক মা বোনকে পেয়েছি, একটা বাচ্চা আছে, তার স্বামী গুম হয়ে গেছে, এই আন্দোলনে খুন হয়েছে, আমার বোন প্রেগনেন্ট, 6 মাসের প্রেগনেন্ট, 4 মাসের প্রেগনেন্ট। আমার সেই বোন তার ছেলের কাছে কি পরিচয় দিবে? কিবা সে ছেলে যদি বড় হয়ে বলে, সে মেয়ে যদি বড় হয়ে বলে মা আমার বাবা কোথায়, মা বলবো তোমার ছেলে, তোমার বাবা দেশের জন্য শহীদ হয়েছে, তোমার বাবা দেশের জন্য রক্ত দিয়ে আমাদের কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে। কিন্তু সেই মা যদি ভাতের অভাবে থাকে, সে মায়ে যদি তার সন্তানকে লেখাপড়া করাতে না পারে, সেই প্রেগনেন্ট ছিল যে মা, তার ছেলেটা যখন 8 বছর বয়স হলো,
সে যদি স্কুলে যেতে না পারে, তার কাছে এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে? এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে না। সেই কারণে আমার নেতা তারেক রহমান বলেছেন, আগের মতো সে রাজনীতি না, আগের মতো গতানুগতিক রাজনীতি না, এমন রাজনীতি করতে হবে, এমন ভাবে আমার মা বোনদেরকে শক্তিশালী করতে হবে যেন আমার মা বোন তার অধিকারটা বুঝে, সে যেন তার অধিকার আদায় করে নিতে পারে। প্রথমে তো আপনি অধিকার আদায় করতে হলে আপনি বুঝতে হবেন আপনার ক্ষমতা কি। আপনি যদি আপনার ক্ষমতার সম্বন্ধে না জানেন, আপনি যদি আপনার ক্ষমতা আপনি ভয় পেলে কিভাবে হবে? আপনি যদি আমার মা, আপনি আমার বোন, আপনি যদি আপনার ক্ষমতার সম্বন্ধে না জানেন, তাহলে আপনি ক্ষমতা প্রয়োগ করবেন কিভাবে? ঠিক না? মা বোনেরা বুঝতেছেন আমার কথা? একদম শেষে যারা আছেন আমার কথা শুনতেছেন, একদম পিছনের মা বোনেরা আপনারা আমার কথা শুনলে হাত তোলেন তো। পিছনে পিছনে আপনারা কথা শুনেন, অনেক ধন্যবাদ। আমি যে কথাটুকু আপনাদেরকে বলতে চাই, আপনি তখনই ক্ষমতাশালী হবেন যখন আপনার যে ক্ষমতা আছে সেটা যদি আপনি বুঝতে পারেন। আপনি যদি বুঝতেই না পারেন, আপনি কিন্তু ক্ষমতাশালী হবেন না। আপনি যেমন 54 বছর ঠকছেন, আগামী দিনও আপনাকে আমরাই ঠকাবো। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাষ্ট্র পরিচালনা করি, ওই ওসি সাহেব, ওই ডিসি সাহেব, এসপি সাহেব, আমাদের নেতারা, এমপিরা, মন্ত্রীরা, চেয়ারম্যান, মেম্বারেরা, আমরা আপনাদেরকে বারবার ঠকাবো, বারবার ঠকে আসছেন। সেই কারণে আমার নেতা তারেক রহমান 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে আসছেন। সংস্কার মানে বুঝেন আপনারা? আপনারা সংস্কার বুঝেন? আপনার বাড়িঘর সংস্কার করেন না? আপনাদের যাদের ছনের ঘর ছিল আগে, প্রতি বছর বছর আমরা ছন লাগাইতাম না? আমাদের টিনের ঘর নষ্ট হয়ে গেলে, জং ধরলে আমরা টিন পরিবর্তন করি না? এটাকেই বলে সংস্কার। তারেক রহমান বললেন যে না, এইভাবে দেশ চলতে পারে না, আমার মা বোনেরা সারা জীবন ঠকবে। অথচ আমরা বলি, আমার রসুল বলেছেন, আমার সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে? আল্লাহ নবী কি বলছেন? কি বলছেন বলেন? এই দেখেন, আপনারা তো এটাও জানেন না, তো ঠকবেন না কেন আপনারা? যখন সাহাবারা জিজ্ঞাসা করেছেন আল্লাহ নবীকে, যে আল্লাহ নবী আপনি বলেন তো আল্লাহ এবং রসুলের পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে? আল্লাহ রসুল বলছেন মা। দ্বিতীয়বার জিজ্ঞাসা করছেন সম্মানিত ব্যক্তি এর পরে কে? বলছে তোমার মা। তৃতীয়বার জিজ্ঞাসা করছেন যে এর পরে কে? আল্লাহ রসুল বলছেন তোমার মা। 3 বার উনি বলেছেন তোমার মা। আপনারা সেই মা, আপনারা সেই বোন, কিন্তু আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি স্বামীর কাছে সেই সম্মান পান? সন্তানের কাছে পান? রাষ্ট্রের কাছে পান? পাইলে আপনার বিধবা ভাতা নিয়ে তো খেলাধুলা কেন? বয়স্ক ভাতা নিয়ে তো খেলাধুলা কেন? স্বামী পরিত্যক্তা ভাতা নিয়ে তো খেলাধুলা কেন? মাতৃকালীন ভাতা আপনি ঠিক মতো পান না, জেলে ভাতা পাওয়া যায় না। আমার যে বোন 2 মেয়ে পড়লে ফ্রি হবে, সেটা ঠিক মতো হয় না, স্কুলে নাম দিয়ে দেয়, ঠিক মতো স্কুল থেকে টাকাটা পায় না। এই যে না পাওয়া, এই যে অধিকার বঞ্চিত, বাংলাদেশের 49.23% আমার মা এবং বোন। সেই মা এবং বোনকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমার নেতা 31 দফা সংস্কার প্রস্তাব এনেছেন। এই সংস্কারটা এখন বুঝছেন আপনারা? সংস্কার, এই সংস্কার প্রস্তাবের মাধ্যমে উনি বলেছেন এই রাষ্ট্র এভাবে আর চলতে পারবে না, রাষ্ট্রকে সংস্কার করতে হবে, নতুন করে টিন লাগাতে হবে, পুরাতন ছড় ফেলে দিতে হবে, বিল্ডিং এর ওই যে চুন সুরকি আছে ফেলে দিয়ে নতুন করে আবার গড়তে হবে। এটাই হলো সংস্কার। আমি সেই সংস্কার প্রস্তাব সম্বন্ধে আপনাদেরকে বলবো।